আসসালামু আলাইকুম। গাজীপুর মেট্রোপলিটন কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন হিসাব বিজ্ঞান ক্লাসে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি নাসরিন সুলতানা। আশা করছি সবাই ভালো আছো। শুরু করছি আমরা আমাদের আজকের ক্লাস। আমরা আজকে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথম খণ্ড অংশ থেকে নতুন একটা চ্যাপ্টার শুরু করব। এটা হচ্ছে পঞ্চম অধ্যায়ের যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী। এই চ্যাপ্টারটা আমরা আজকে শুরু করব। এই চ্যাপ্টারটা কিন্তু অলরেডি আগে তোমাদের একবার পড়ানো হয়েছে, আমরা আজকে আবার এটা রিভিশন করব। আচ্ছা, অঙ্ক শুরু করার আগে আমরা আর্থিক অবস্থার বিবরণীটা একটা প্রতিষ্ঠান কেন সংরক্ষণ করবে একটু সংক্ষেপে জেনে নেই। আর এই চ্যাপ্টারটা থেকে কিন্তু তোমাদের পরীক্ষায় ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার মিলিয়ে 4টা অঙ্ক থাকে এবং ক বিভাগে দুইটা করে যে 4টা অঙ্ক থাকে বাধ্যতামূলক, এটা কিন্তু এই চ্যাপ্টার থেকেই থাকে। সুতরাং এই চ্যাপ্টারটা কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। একটা চ্যাপ্টার যদি তোমরা ভালো করে শিখতে পারো তাহলে কিন্তু তোমরা পরীক্ষায় 4টা কোশ্চেনের অ্যান্সার করতে পারবে। যে 4টা কোশ্চেনের অ্যান্সার পরীক্ষায় বাধ্যতামূলকভাবে করতেই হয়। ঠিক আছে? আচ্ছা, তা একটু মনোযোগ দিয়ে যদি তোমরা ক্লাসগুলো করো তাহলে কিন্তু এই চ্যাপ্টারের অঙ্কটা একদম ইজি। ঠিক আছে? আচ্ছা, আমি অঙ্কে চলে যাব। তার আগে আমি একটু আলোচনা করে নেই যে একটা আর্থিক অবস্থার বিবরণী একটা প্রতিষ্ঠান কেন সংরক্ষণ করে। দেখো, বড় বড় যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো আছে তারা কিন্তু প্রতিনিয়ত ওদের প্রতিষ্ঠানে লাভ বা হচ্ছে নাকি লোকসান হচ্ছে এটা কিন্তু ওরা জানতে পারে না। ওরা কিন্তু একটা নির্দিষ্ট সময় পর ওরা জানতে চায় যে লাভ হচ্ছে নাকি ক্ষতি হচ্ছে, একটু চেক করে দেখি। তখন কিন্তু ওরা আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করে। আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করে দেখে যে প্রতিষ্ঠানের ওদের প্রফিট হচ্ছে নাকি ক্ষতি হচ্ছে। ঠিক আছে? তো এটাই আজকে আমরা শিখব যে আর্থিক অবস্থার বিবরণীটা কিভাবে তৈরি করতে হয়। আচ্ছা, এই অঙ্কের জন্য প্রথমেই কিন্তু আমাদের দরকার হবে চার্ট, যেটা এর আগে তোমাদের চার্ট করানো হয়েছিল। চার্ট করে তারপর আমরা অঙ্ক শুরু করেছিলাম। তো আজকে যেহেতু আমি রিভিশন করছি, আমি চার্টটা সংক্ষেপে একটু আলোচনা করছি। তোমরা আবার বই দেখে বা প্রথমে যে তোমরা করেছিলে ওখান থেকে তোমাদের খাতায় আছে, খাতা দেখে তোমরা চার্টটা খুব ভালোভাবে মুখস্থ করা বলো অথবা বলো যে বারবার প্র্যাকটিস করো। অঙ্ক যদি বেশি বেশি প্র্যাকটিস করো তাহলেও কিন্তু চার্ট হয়ে যায়। তো যেভাবেই হোক চার্টটা তোমরা আয়ত্ত করে ফেলবে। চার্টটা যদি তোমরা আয়ত্ত করতে পারো তাহলে অঙ্ক কিন্তু একদমই ইজি। ঠিক আছে? তাহলে আমি শুরু করছি। চার্টটা প্রথমে আমি একটু দেখাচ্ছি। দেখো, আমি একটা ছক এঁকেছি অঙ্কের জন্য। প্রথমেই প্রতিষ্ঠানের নাম, যখন আমরা ছক আঁকবো, ছক আঁকার উপরে আমরা একটু জায়গা রাখবো যে প্রতিষ্ঠানের নামটা লেখার জন্য। প্রতিষ্ঠানের নাম লিখবো, অঙ্কে যেটা থাকবে ওইটা লিখবো। তারপর বিশদ আয় বিবরণী, আমাদের এই যে ছকটা আমরা এঁকেছি এখানে যে অঙ্কটা করবো এই অঙ্কটার নাম হচ্ছে বিশদ আয় বিবরণী। আচ্ছা, তারপরে আমরা এত সালের এত তারিখের যে তারিখ বা সাল থাকবে সেটা আমরা লিখে ফেলবো। ঠিক আছে? আচ্ছা, বিশদ আয় বিবরণীর আমাদের একদম প্রথম এন্ট্রি আমরা হচ্ছে রাজস্ব আয় দিয়ে শুরু করি, অর্থাৎ বিক্রয় দিয়ে আমরা শুরু করি। তো আজকে আমরা বিক্রয় দিয়েই শুরু করছি। দেখো, প্রথমে থাকবে আমাদের বিক্রয়টা আমরা সেকেন্ড কলামে লিখে ফেলবো। টাকা যেটা থাকবে ওইটা আমরা লিখে ফেলবো। ঠিক আছে? আচ্ছা, অঙ্কে অবশ্যই কোশ্চেনে যা যা দেওয়া থাকবে আমরা তাই লিখবো। বিক্রয় থেকে আমরা বাদ দেব বিক্রয় বাদ ফেরতের টাকা যদি অঙ্কে থাকে তাহলে আমরা ফেরতটা বাদ দেব। যদি ফেরত না থাকে তাহলে আমরা সরাসরি বিক্রয়টা থার্ড কলামে বসিয়ে অঙ্ক করে ফেলবো। ঠিক আছে? তাহলে আমি যেহেতু চার্ট দেখাচ্ছি, কি কি থাকতে পারে সেটা আমি দেখাচ্ছি। বিক্রয় বাদ বিক্রয় ফেরত। আচ্ছা, দেখো, বিক্রয় থেকে বিক্রয় ফেরতটা বাদ দিলাম। তারপর আমরা এটা থেকে বাদ দিব বাদ বিক্রয় বাট্টাটা বাদ দেওয়ার পর যদি আমাদের কোনো সমন্বয় না থাকে, অর্থাৎ বিক্রয় রিলেটেড কোনো সমন্বয় যদি না থাকে, আমরা সরাসরি এটা আউটার কলামে অর্থাৎ থার্ড কলামে বসিয়ে দিব টাকাটা। ঠিক আছে? তাহলে আমরা রাজস্ব আয়ের মধ্যে পেলাম বিক্রয় বাদ ফেরত বাদ বাট্টা। এটা কিন্তু আমি চার্ট দিচ্ছি, আর অঙ্কে যতটুকু থাকবে আমরা ততটুকু করব। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা যেটা পেলাম তার নাম হচ্ছে নিট বিক্রয়।
বিক্রয় থেকে বিক্রয় ফেরত এবং বিক্রয় বাদটা বাদ দিলে আমাদের নিট বিক্রয় আসে। এবার এই নিট বিক্রয় থেকে আমরা বাদ দিব বাদ বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয়, নিট বিক্রয় থেকে আমরা বিক্রিত পণ্যের ব্যয়টা বাদ দিব। আচ্ছা, এবার বিক্রিত পণ্যের ব্যয়টা আমরা কিভাবে বের করব? দেখো, বিক্রিত পণ্যের ব্যয়ের প্রথমে আমাদের আসে প্রারম্ভিক মজুদ পণ্য। প্রারম্ভিক মজুদ পণ্য, বিক্রিত পণ্যের ব্যয় বের করার জন্য আমাদের প্রথমেই লাগবে প্রারম্ভিক মজুদ পণ্য। এটা আমরা সেকেন্ড কলামে লিখে ফেলি। প্রারম্ভিক মজুদ পণ্যটা আমরা সেকেন্ড কলামে লিখলাম। তারপর আসবে হচ্ছে ক্রয়। ক্রয়টা আমরা লিখে ফেলি ফার্স্ট কলামে। ক্রয়, ক্রয় থেকে আমরা আবার বাদ দিব বাদ ক্রয় ফেরত। আগেরটার মতো ক্রয় ফেরত এবং ক্রয় বাদটা আমরা বাদ দিব। আচ্ছা, ক্রয় ফেরত বাদ ক্রয় বাদটা। তারপর ক্রয় সংক্রান্ত আর কোনো সমন্বয় যদি না থাকে, যদি থাকে তাহলে আমরা নিচে কাজ করব, যদি না থাকে আমরা সরাসরি আউটারে টাকাটা বসিয়ে দিব। ঠিক আছে, এবার দেখো প্রারম্ভিক মজুদ পণ্য এবং ক্রয়ের টাকাটা আমরা যোগ করে নিচে নামালাম। ওকে, আচ্ছা, এখন এখানে আসবে প্রত্যক্ষ খরচগুলি, সকল প্রকার প্রত্যক্ষ খরচ। আচ্ছা, এখানে আমি লিখে দেই সকল প্রত্যক্ষ খরচ। প্রত্যক্ষ খরচ সমূহ। এখন দেখো প্রত্যক্ষ খরচগুলো আমাদের কি কি আছে। প্রত্যক্ষ খরচ, যে খরচগুলো সরাসরি পণ্য উৎপাদনের সাথে জড়িত তাকে প্রত্যক্ষ খরচ বলা হয়। আবারও বলছি, যে সকল খরচ পণ্য উৎপাদনের সাথে সরাসরি জড়িত তাদেরকে প্রত্যক্ষ খরচ বলা হয়। এখন কি কি পণ্য উৎপাদনের সাথে সরাসরি জড়িত? ধরো এখানে আসবে মজুরি। মজুরি কাদেরকে দেওয়া হয়? যারা কারখানায় পণ্য উৎপাদনের কাজ করে তাদেরকে আমরা মজুরি দেই, যারা দৈনিক ভিত্তিতে কাজ করে, তাই সেটাকে আমরা মজুরি বলে থাকি। যারা দৈনিক ভিত্তিতে কাজ করে তাদের যে পারিশ্রমিক সেটা মজুরি। আচ্ছা, তাহলে এখানে মজুরি আসবে, আর কি আসবে? তোমার আন্তঃপরিবহন আসবে। আন্তঃপরিবহন মানে হচ্ছে ক্রয় পরিবহন। পণ্য ক্রয় করে আমরা যে আমাদের ফ্যাক্টরিতে নিয়ে আসবো কাঁচামালটা ক্রয় করে, এটা কিন্তু পণ্য উৎপাদনের সাথে সরাসরি জড়িত। এই ক্রয় পরিবহনটা আমরা প্রত্যক্ষ খরচে দিব। তারপর আমরা আরও আছে যেমন আমদানি শুল্ক। আমদানি শুল্কটা প্রত্যক্ষ। ডক চার্জ, এগুলি হচ্ছে প্রত্যক্ষ। এবং ক্রয় পরিবহন, এই খরচগুলো আমরা এখানে যোগ করে দিব। ঠিক আছে, তাহলে আমি খরচগুলো লিখে ফেলছি। আচ্ছা, এখানে যোগ করে দিব আমরা প্রত্যক্ষ খরচগুলো। কি কি? মজুরি। মজুরির সাথে যদি কোনো কাজ থাকে সেটা আমরা করব। মজুরির সাথে যদি কোনো অগ্রিম বা বকেয়া থাকে তাহলে সেটা আমরা এখানে করে ফেলব। মজুরি, ক্রয় পরিবহন বা আন্তঃপরিবহন। ক্রয় পরিবহনের আরেকটি নাম কিন্তু হচ্ছে আন্তঃপরিবহন। তারপর আমদানি শুল্ক। আমদানি শুল্ক, আরও আছে ডক চার্জ। ডক চার্জ ইত্যাদি, এগুলি হচ্ছে আমাদের প্রত্যক্ষ খরচগুলো। ঠিক আছে, আচ্ছা, তারপর আরেকটা আছে জাহাজ ভাড়া। এবারে যে খরচগুলো আমার থাকবে সবগুলি খরচ আমি যোগ করে আউটারে টাকাটা নিয়ে আসব। এবং উপরে আমার যে নিট ক্রয়ের টাকাটা আছে, নিট ক্রয় টাকা হচ্ছে এটা। নিট ক্রয়ের টাকার সাথে আমরা এটা যোগ করে আউটারে নিয়ে যাব। ঠিক আছে, এখন হচ্ছে আমার নিট ক্রয় এবং প্রত্যক্ষ খরচ যোগ করে আমাদের বিক্রিত পণ্যের ব্যয়ের যে টাকাটা, আচ্ছা, এখান থেকে আমরা আবার সমাপনী মজুদ পণ্যের টাকাটা বাদ দিব। আচ্ছা, সমাপনী মজুদ পণ্যের টাকাটা তাহলে আমি নিচে এখানে বাদ দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তাহলে আমরা এখানে সমাপনী নিচে টাকাটা নিয়ে বাদ সমাপনী মজুদ পণ্য। বাদ সমাপনী মজুদ পণ্য।
সমাপনী মজুদ পণ্য বাদ দিয়ে এখানে আমরা ক্যালকুলেশন করে যেটা পাবো সেটার নাম হচ্ছে মোট লাভ। এটা হচ্ছে আমাদের মোট লাভ, দেখতে পাচ্ছ নিশ্চয়ই। আচ্ছা, মোট লাভ। আবারও আমি একটু চারটা বলছি, দেখো। প্রথমে আসবে আমাদের বিক্রয়। প্রথমে হচ্ছে বিক্রয়, বিক্রয় থেকে ফেরত বাদ দিব, বাদটা বাদ দিব, পাবো আমরা নিট বিক্রয়। নিট বিক্রয় থেকে আমরা বাদ দিব বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয় কিভাবে বের করতে হয় তোমরা অবশ্যই জানো সবাই, যেহেতু আমরা রিভিশন ক্লাস করছি। বিক্রিত পণ্যের ব্যয়ের জন্য আমাদের লাগবে প্রারম্ভিক মজুদ পণ্য যোগ ক্রয়, ক্রয় থেকে আবার আমরা ফেরত বাদ দিব, বাট্টা বাদ দিব, আর যোগ করব প্রত্যক্ষ খরচগুলো। খরচগুলো কি কি আছে? মজুরি, ক্রয় পরিবহন বা আন্তঃপরিবহন, আমদানি শুল্ক, ডক চার্জ, জাহাজ ভাড়া, এই প্রত্যক্ষ খরচগুলো আমরা যোগ করব এবং সমাপনী মজুদ পণ্যটা আমরা বাদ দিব। বাদ দেওয়ার পর ক্যালকুলেশন করে আমাদের যেটা আসবে সেটার নাম হচ্ছে মোট লাভ। আমরা প্রতিষ্ঠানের মোট লাভ এভাবে বের করব। আচ্ছা, তারপরে আসি যে আমরা নিট লাভ কিভাবে বের করব। এর নিচেই কিন্তু চলবে আমাদের রুলসে, কিন্তু আমি যেহেতু বোর্ডে জায়গা হচ্ছে না আমি মুছে দিচ্ছি, কিন্তু তোমরা খাতায় কিন্তু এর নিচ থেকেই করবে, মোট লাভের পর থেকেই করবে, ঠিক আছে? তাহলে আমি এইটা মুছে দিচ্ছি। আচ্ছা দেখো, আমি বোর্ডটা মুছে মোট লাভটাকে উপরে নিয়ে আসলাম, তোমাদের কিন্তু খাতার নিচ থেকেই চলবে, ঠিক আছে? আচ্ছা, মোট লাভ। এবারে আসি আমরা নিট লাভ বের করব। প্রতিষ্ঠানের মোট লাভ পেলাম, এবার কিভাবে আমরা নিট লাভটা বের করব সেটা চার্টটা আমি দেখাচ্ছি। দেখো, এখানে আমরা মোট লাভ থেকে বাদ দিব বাদ পরিচালন খরচ। যেহেতু তোমরা আগে এগুলি করেছো নিশ্চয়ই মনে পড়ছে, পরিচালন খরচ। এখন পরিচালন খরচের মধ্যে আমি কি কি দিব? পরিচালন খরচটাকে আবার দুই ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে বিপণন সংক্রান্ত বা বিক্রয় সংক্রান্ত খরচ, একটা হচ্ছে প্রশাসনিক বা অফিস সংক্রান্ত খরচ। আচ্ছা, আমরা অঙ্ক করার সময় এই বিক্রয় বা অফিস সংক্রান্ত খরচগুলোকে ভাগ করে লিখবো না। যদি কেউ ভাগ করে লিখো তাহলে কিন্তু বেটার, সেটাই বেস্ট হয়। কিন্তু আমরা অঙ্ক করার সময় দুইটা একসাথেই করব, ঠিক আছে? যেহেতু আমাদের এখন সৃজনশীল পদ্ধতি, আমাদের খুব অল্প অল্প কিছু এন্ট্রি থাকে, অনেক এন্ট্রি থাকে না, তো আমরা একসাথে লিখে ফেলবো। তো পরিচালন খরচের মধ্যে কি কি থাকবে? দেখো, পরিচালন খরচের মধ্যে থাকবে বেতন, বেতন থাকবে, এবং এই টাকাগুলি আমি সেকেন্ড কলামে লিখব, ঠিক আছে? আর যদি সমন্বয়ে এই এন্ট্রিগুলোর সাথে কোনো কাজ থাকে, অগ্রিম বা বকেয়া এই টাইপের যদি কোনো সমন্বয় থাকে, তাহলে সেটা আমি ফার্স্ট কলামে করব। কাজগুলি আমি ফার্স্ট কলামে করে তারপর সেকেন্ড কলামে নিব। আর এখন যেহেতু আমি রুলসটা করছি, আমি সরাসরি সেকেন্ড কলামে বসিয়ে দিচ্ছি। দেখো কি কি থাকবে? বেতন থাকবে, তারপরে আমরা বহি পরিবহন বা বিক্রয় পরিবহন, বিক্রয় পরিবহন, ক্রয় পরিবহনটা আমরা প্রত্যক্ষ খরচে ধরেছিলাম, আর বিক্রয় পরিবহনটাকে আমরা পরিচালন খরচ ধরবো, এটা হচ্ছে একটা পরোক্ষ খরচ। আচ্ছা, তারপর আর কি আসে? তারপর অনাদায়ী পাওনা, অনাদায়ী পাওনা বা কুরিন যেটা আমরা বলি। অনাদায়ী পাওনার কিন্তু আবার কাজ আছে, যেটা হচ্ছে সমন্বয়ে নর্মালি থাকে, যে নতুন অনাদায়ী পাওনা, পুরাতন অনাদায়ী পাওনা, এগুলি কাজ থাকলে আমরা কাজটা করে নিব, ঠিক আছে? আর কি থাকে? বিমা খরচ থাকে, অনেক খরচ কিন্তু আছে, অর্থাৎ সকল প্রকার খরচগুলোই কিন্তু আমরা এখানে দেখাবো। বিমা খরচ, সকল প্রত্যক্ষ খরচগুলো, পরোক্ষ খরচগুলো আমরা এখানে দেখাবো। বিজ্ঞাপন থাকে, বিজ্ঞাপন, ভাড়া, তারপর আর কি থাকবে? স্থায়ী সম্পত্তির অবচয়গুলিও আমরা কিন্তু এখানেই দেখাবো। তারপর দেখো, বিজ্ঞাপন, ভাড়া, বিক্রয় সরবরাহ ব্যয়, বইতে অনেকগুলো খরচের নাম কিন্তু দেয়া আছে, তোমরা বই থেকে দেখে নিতে পারো। অফিস ভাড়া, তারপর হচ্ছে সভা খরচ বা আপ্যায়ন খরচ, আপ্যায়ন খরচ, যাতায়াত বা ভ্রমণ ভাতা, আপ্যায়ন খরচ,
আপ্যায়ন খরচ, যাতায়াত ভাতা ইত্যাদি ইত্যাদি অনেকগুলি খরচের নাম কিন্তু বইয়েতে অলরেডি আছে। আচ্ছা দেখো, সকল প্রকার খরচগুলো আমি পরিচালন খরচে দিব। তারপর স্থায়ী সম্পত্তির অবচয়, স্থায়ী সম্পত্তির অবচয়গুলোও আমি পরিচালন ব্যয়ে দেখাবো। ঠিক আছে, আমি আর বেশি লিখলাম না, তোমরা বইতে খরচের নামগুলো দেখে নেবে, অনেকগুলো খরচের নাম বইতে দেয়া আছে। ওকে, আচ্ছা এবারে আমরা এটা ক্যালকুলেশন করে আমাদের মোট লাভ থেকে আমরা এটা বাদ দিব। এখানে লেখা আছে দেখো, বাদ পরিচালন খরচ। ঠিক আছে, নিট লাভ থেকে আমরা বাদ দিয়ে একটা অ্যামাউন্ট পাবো। তারপরে আমরা কি করব, তারপর আমরা অপরিচালন আয়গুলি যোগ করব। যোগ অপরিচালন আয়। অপরিচালন আয়ের মধ্যে কি কি আছে, যেমন সুদ আয়, লভ্যাংশ, লভ্যাংশ আয়, শিক্ষানবিশ সেলামি, শিক্ষানবিশ সেলামি ইত্যাদি ইত্যাদি। যে আয়গুলো আমার অপরিচালন আয়গুলি থাকবে ওইগুলি আমি এখানে দেখাবো। ওকে, তারপরে এটা যোগ বিয়োগ করে আমরা আউটারে নিয়ে যোগ করে একটা অ্যামাউন্ট বের করব। এরপর আমরা এখান থেকে আবার বাদ দিব অপরিচালন ব্যয়, বাদ অপরিচালন ব্যয়। অপরিচালন ব্যয়ের মধ্যে এখানে দেখো যে চুরিজনিত বা দুর্ঘটনাজনিত ব্যয়, কমিশন, সুদ ব্যয়, বিবিধ ব্যয়। এই পরিচালন ব্যয় আমি যে খরচগুলো দেখাতে পারবো না সেই খরচগুলো আমি অপরিচালন ব্যয় দিয়ে দিব। কি কি, দুর্ঘটনা, দুর্ঘটনাজনিত ব্যয়, এগুলোও সেকেন্ড কলামে টাকা আসবে সবগুলো। ঠিক আছে, দুর্ঘটনাজনিত ব্যয়, সুদ ব্যয় ইত্যাদি। কমিশন, এটাকে আমি ক্যালকুলেশন করে আউটারে নিয়ে যে অ্যামাউন্টটা পাবো সেটা থেকে আমি কর বাদ দিব। আমার জায়গা হচ্ছে না তাই আমি লিখতে পারছি না, আয়করটা বাদ দিব। যদি অঙ্কে আয়কর থাকে আমি আয়কর বাদ দিব, তারপর যেটা পাবো সেটাই হচ্ছে আমার নিট লাভ। অর্থাৎ এখানে আমি একটা অ্যামাউন্ট বের করব, এটা হচ্ছে কর পূর্ববর্তী নিট লাভ। কর বাদ দেওয়ার আগের নিট লাভটাকে বলা হয় কর পূর্ববর্তী নিট লাভ। তারপর আমরা আয়কর বাদ দিব, আয়কর বাদ দেওয়ার পরে যেটা পাবো সেটা হচ্ছে কর পরবর্তী নিট লাভ। আর যদি আয়কর না থাকে তাহলে আমরা যেটা পাবো সেটার নামই হচ্ছে নিট লাভ। আর এইটা বের করাই কিন্তু আমার এই বিশদ আয় বিবরণী করার মূল উদ্দেশ্য হচ্ছে এই নিট লাভটা বের করা। ঠিক আছে, আমি সংক্ষেপে যতটুকু পেরেছি চারটা দেখিয়েছি, তোমাদের হয়তো মনে পড়েছে যে কিভাবে তোমরা চারটা এর আগে করেছিলে, তো ওইভাবে তোমরা চারটা সাজিয়ে একদম মুখস্থ করে ফেলবে, অঙ্ক করতে খুব ইজি হবে। আর তাছাড়া বেশি বেশি অঙ্ক করলে কিন্তু চার্ট এমনিতেই হয়ে যায়। ঠিক আছে, তো তোমরা চেষ্টা করবে এই চ্যাপ্টারটা খুবই ভালো করে প্র্যাকটিস করতে, যেহেতু এই চ্যাপ্টার থেকে চারটা অঙ্ক থাকে, খুব জটিল কিছুই না, একদম ইজি চ্যাপ্টারটা। একটু মনোযোগ দিয়ে করলে এই চ্যাপ্টারটাই কিন্তু সব থেকে বেশি ইজি মনে হবে তোমার কাছে। ওকে, তো আজকের ক্লাস এই পর্যন্তই। তোমরা বাসায় চারটা ভালো করে প্র্যাকটিস করবে, কারণ নেক্সট ক্লাসে আমি অঙ্ক করাবো। ঠিক আছে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।